স্বাগত আজকে জেরেসারেম নির্বাচনের পথে আয়োজনে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে এই সময় আমরা হাজির হয়ে যাই। আজকের পর্বে আছি আমি নাফিসা হক। যেমনটি জানাচ্ছিলাম যে প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং সেই সাথে আদ্যপান্ত জানাবো সরাসরি যুক্ত হয়ে সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং একই সঙ্গে ভোটারদের প্রত্যাশার কথা। যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখেন দর্শক তারা জানেন আমরা বিভিন্ন দিন বিভিন্ন জেলায় বিভিন্ন আসনে যাই এবং সেখানকার প্রার্থীদের সাথে সরাসরি আমাদের প্রতিনিধির মাধ্যমে কথা বলি। তো আজকের এই পর্বে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলার নির্বাচনের সংবাদ এবং এই জেলার নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আমাদের সহকর্মী সরাসরি যুক্ত হবেন। আমরা একটু পরিচিত হয়ে নিব আমাদের কুষ্টিয়ার সহকর্মী মাহাতাবুদ্দিন লালনের সঙ্গে। লালন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি দেখতে পাচ্ছি আপনি একেবারে প্রস্তুত হয়ে বসে আছেন। আপনি থাকুন আমাদের সাথে, আমরা কিছুক্ষণ পর আপনার সাথে সরাসরি যুক্ত হব আবারও। দর্শক, পরিচিত হয়ে নিলাম আমাদের যেই সহকর্মী রয়েছেন কুষ্টিয়ার লালন, তার সাথে নিশ্চয়ই প্রার্থীরা রয়েছেন, আমরা সেই প্রার্থীর সাথেও সরাসরি কথা বলবো। তবে কুষ্টিয়া সম্পর্কে যদি আমরা একটু জেনে নিতে চাই তাহলে পদ্মা আর গড়াই বেষ্টিত কুমারখালী এবং কৃষি সমৃদ্ধ খোকসা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 4 আসন। এবং দর্শক ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন যে আজকের আলোচনার বিষয় থাকবে কুষ্টিয়া 4 আসনকে কেন্দ্র করে। আর এই আসন মূলত ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ, আর এই কুষ্টিয়ার হচ্ছে কুমারখালী। ফকির লালন শাহ, বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেন এবং বিশ্বকবি স্মৃতি বিজড়িত কুমারখালী নানা কারণে বিখ্যাত। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সৎ এবং যোগ্য প্রার্থীকে কুষ্টিয়ার ভোটাররা বেছে নিতে চাচ্ছেন। আর এই সুযোগকে কেন্দ্র করে প্রার্থীরাও কিন্তু দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। তারা বলছেন যেসব সমস্যাগুলো রয়েছে কুষ্টিয়া এই 4 আসনে সেগুলো সমাধানে তারা সকলে মিলে কাজ করবেন। সহকর্মী মাহাতাবুদ্দিন লালন আমাদের কাছে একটি প্রতিবেদন পাঠিয়ে দিয়েছে দর্শক এই কুষ্টিয়া 4 আসনকে কেন্দ্র করে। একটু দেখে নেব আমরা সেই প্রতিবেদনটি। ছেউরিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়া বাড়ি, শিলাইদহে রবীন্দ্র স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি, বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেন ও গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথের জন্মভূমি কুমারখালী। এক পাশে পদ্মা, অপর পাশে গড়াই নদী বেষ্টিত কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 4 আসন নানা কারণেই গুরুত্বপূর্ণ। সংসদীয় আসনটি বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকারের এক জীবন্ত স্মারক বহন করছে। এই আসনের ভোটাররা বলছেন শুধু আশ্বাস নয়, শিল্প বাণিজ্যের প্রসার, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে যে প্রার্থী কাজ করবে তাকেই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে চান তারা। প্রার্থীটা অবশ্যই এমন হতে হবে যাতে আমরা তার কাছে যেতে পারি। আমরা দেশ, বিশ্ব, সমাজ গড়তে হলে সলিড ভাবে সোনার মানুষ দিয়েই আমরা সোনার বাংলাদেশ গড়বো, সোনার বিশ্ব গড়বো। ঠিকভাবে পুরা মাসটা যেন আমরা চিকিৎসা ক্ষেত্র থেকে যেন আমরা ওষুধ বা ভালো চিকিৎসা পাই সরকারি হাসপাতাল থেকে, বা ভালো ওষুধ পাই। দেশের কাজ করবে, জনগণের পাশে থাকবে, যাতে সব সময় আপাত বিপদে পাওয়া যাবে সেরকম একটা প্রার্থী দরকার। সৎযোগ্য খুব ভালো পাত্রী হয় যাতে আমরা ভালোভাবে দিনকাল কাটাতে পারি। কৃষি স্বনির্ভর উপজেলা দুটি পিছিয়ে আছে শিল্প বাণিজ্যে। নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মাঠে প্রচারণায় ব্যস্ত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ লেবার পার্টি, এবি পার্টি ও বিএমজেপি প্রার্থীরাও। সৈয়দ মেহেদী আহমেদ রুমির অবস্থান কুমারখালী খোকসায় আগেও মজবুত ছিল, এখনো অত্যন্ত মজবুত। জিততে পারলে আমি আমার এলাকার উন্নয়ন এবং এই কুষ্টিয়া জেলার রাজনৈতিক অবস্থা যাতে সঠিক থাকে, ভালো থাকে, সেই চেষ্টা করব। আমরা যদি জাতীয় সংসদে আসতে পারি তাহলে দুর্নীতি মুক্ত থেকেই বা প্রশাসনকে দুর্নীতি মুক্ত রেখে জনগণের কাজগুলো, জনসেবার কাজগুলো আমরা যথাযথভাবে করব। কুষ্টিয়া 4 আসনে 2 উপজেলার ভোটার 4,19,040 জন। সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দর্শক, কুষ্টিয়া নিয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছিলেন আমাদের সহকর্মী লালন, আমরা এতক্ষণ সেটি দেখছিলাম এবং এখানে কিন্তু উঠে এসেছে কুষ্টিয়ার বিভিন্ন বিষয়। সর্বোপরি যে বিষয়টা, কুষ্টিয়া এক নামে সারা বাংলাদেশে পরিচিত কুষ্টিয়ায় লালন শাহের মাজার রয়েছে, সেখানে রয়েছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। একটা বলা যেতে পারে যে সেটা একটা বিনোদন কেন্দ্র এই কুষ্টিয়া, কিন্তু আদতে এই কুষ্টিয়ার ঠিক কতটুকু উন্নতি হয়েছে? আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি এবং প্রার্থীদের সঙ্গে। যুক্ত হব লালনের সঙ্গে। লালন, যেমনটি আমরা আপনার পাঠানোর প্রতিবেদনে দেখছিলাম, ঠিক জানাবেন আজ অনুষ্ঠানে আপনার সাথে কোন কোন প্রার্থী উপস্থিত রয়েছে, কি বলছেন তারা নির্বাচনকে কেন্দ্র করে? ধন্যবাদ নাফিসা, আপনি যেমনটি বলছিলেন আমরা প্রতিবেদনটি দেখেছি। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার সেউরিয়া যে আখড়াবাড়ির মাঠ, সেই মাঠে আমার সাথে অন্যতম যে দুটি দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী রয়েছেন আমার ডান পাশে সৈয়দ মেহেদী আহমেদ রুমি, আমার বাম পাশে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার খান। আমরা সরাসরি প্রার্থীদের কাছ থেকেই শুনবো, তাদের কাছ থেকেই জানতে চাই যে আসলে কুষ্টিয়ার কুমারখালী খোকসা মিলে কুষ্টিয়ার 4 আসন, এই আসনটি নানা কারণে বিখ্যাত। আপনি দুইবারের সাবেক সংসদ সদস্য, আপনার বাবাও এই আসনের সংসদ সদস্য ছিলেন, আপনি জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আপনার, এবারও প্রার্থী হয়েছেন বিএনপি থেকে। কেমন প্রত্যাশা করছেন? ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন? তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? তারা আপনার কাছে আসলে কি ধরনের প্রত্যাশা করছে? ধন্যবাদ চ্যানেল 24। আমি মনে করি এই কুমারখালী খোকসার আমরা রাজনীতি করি, সে রাজনীতির কারণে বিএনপি থেকে আমাকে বারবার নমিনেশন দেওয়া হয়েছে, এবারও দেওয়া হয়েছে। তা আমি কয়েকবার এমপি ছিলাম। এমপি থাকাকালীন যে সমস্ত সুযোগ সুবিধা ছিল ডেভেলপমেন্টের, বিশেষ করে পিপুলের জন্য, সেসব ডেভেলপমেন্ট আমি করেছি। আপনার যে মাঠটায় বসে আছেন, এই মাঠটা আমার করা। এটার কালী নদী, যে কালী নদী গড়াই থেকে বেরিয়েছে কালী নদী, এখানে বিশাল পানি ছিল। আমি গম দিয়ে কামরুল ইসলাম সিদ্দিক চিফ ইঞ্জিনিয়ার, আমি তাকে সম্মান করি, আল্লাহ বেহেশত নসিব করুক। ওনার নেতৃত্বে, ওনার কারণে আমি এটা ভরতে পেরেছিলাম। উনি বরাদ্দ দিয়েছিলেন অনেক টাকা। তারপরে এখানে লালনের বাড়িতে যে সমস্ত স্থাপনা আছে সব আমার করা, সমস্ত আমার করা। এই রাস্তাঘাট থেকে শুরু করে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক থেকে শুরু করে জনগণের জন্য আমরা এটা করেছি। এবং আমি মনে করি আমরা যদি আবার নির্বাচিত হতে পারি বা আমরা সরকার গঠন করতে পারি, আল্লাহ রহমতে করব। তবুও যেহেতু নির্বাচন হয় নাই, যদি এই সরকার গঠন করার সুযোগ হয়, যে সমস্ত অসমাপ্ত কাজ আছে জনগণের জন্য, সেই সমস্তগুলো আমরা সমাপ্ত করব, এই বিশ্বাস আমি করি, এই বিশ্বাস আমার আছে। এবং জনগণকে আশ্বস্ত করতে চাই আমাদের দ্বারা কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি হবেও না। আমরা জনগণের পক্ষে ছিলাম। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই কুমারখালী খোকসার মানুষের জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে এতটুকু দ্বিধাবোধ করব না, বোধ করব না, এইটুকু বলতে পারি আর কি। আমরা জানি আপনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে জনগণের জন্য কাজ করেছেন বিগত সময়ে। আপনার বাবাও যেহেতু এই আসনের সংসদ সদস্য ছিলেন, বর্ণাঢ্য রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন। এবারের নির্বাচনী কোনো চ্যালেঞ্জ আছে বলে কি মনে করেন? ভোটারদের চাওয়া পাওয়ার কোনো ব্যতিক্রম কি দেখছেন? ভোটাররা, আই লাভ দি পিপল, পিপল লাভস মি ভেরি মাচ। তা এখন এটা আমি মনে করি, আমরা কাজ করছি এলাকায়, আমরা তো যাই সবসময়, 24 ঘন্টা রাজনীতি করি আমরা। আমি দ্য হোল টাইমার অফ দি পার্টি। পিপুল মনে করে যে তারা আমাকে আবার নির্বাচিত করবে। আমার কোনো চ্যালেঞ্জ আছে বলে আমি মনে করি না আর কি। আমি পিপুলের উপর নির্ভরশীল এবং পিপুলও আমাকে স্নেহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে এবং আমিও তাদেরকে স্নেহ করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এবং আমি তো পিপুলই আমার শক্তি, আমার টাকা পয়সা, আমার অস্ত্রশস্ত্র, আমার ঢাল সরকি সব পিপুল। সেই পিপুলরা আমার সঙ্গে আছে
যদি প্রয়োজন হয় এই পিপুলদের সংগঠিত করে, তরুণ তরুণীদের সংগঠিত করে, সমস্ত মানুষকে সংগঠিত করে আমি যে কোনো প্রতিকূল অবস্থা ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবো বলে আমার মনে হয় আর কি। ধন্যবাদ। আসলে এই আমাদের বিএনপির প্রার্থী তিনি অত্যন্ত নির্লোভ এবং অত্যন্ত সাধারণ সাদাসিধে জীবনযাপন করা একজন মানুষ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তার বাবাও সংসদ সদস্য ছিলেন এই আসনে, তারপরেও কিন্তু আসলে তিনি তার চলাফেরা বা তার জীবনযাপনে সেই বিষয়টি লক্ষ্য করা যায় না। আমার সাথে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার খান। আপনার কাছে জানতে চাই যে নানা কারণে আসলে এই কুষ্টিয়ার কুমারখালী খোকসা এই আসনটি আসলে বিখ্যাত। তো আপনি প্রার্থী হয়েছেন, মানুষের দোরগোড়ায় যাচ্ছেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? আপনার কাছে মানুষের প্রত্যাশা কি যদি একটু বলতেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া জানাচ্ছি এবং আপনার নিউজ 24-কে ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা সুন্দর আয়োজন করার জন্য। আসলে আমি দীর্ঘদিন ধরে মাঠে আছি, মাঠে মানুষের মানবতা অসহায় মানুষের নিয়ে কাজ করতেছি, আর মানুষের অসহায় মানুষকে নিয়ে কাজ করতেছি। এই জন্য মাঠে আমি দীর্ঘদিন আছি আলহামদুলিল্লাহ, এবং মানুষের ব্যাপক সাড়া আছে। মানুষের জনগণের পাশে, জনগণের দ্বারে যাচ্ছি, জনগণকে বলতেছি। জনগণ, আমি আশা করি 54 বছর যেটা মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, এই নির্বাচন এমন একটা নির্বাচন হবে যে নির্বাচন দিয়ে এই দেশ জাতির মানবতার ইনসাফের একটা মূল্যায়ন হবে, আমি আশা করি ইনশাল্লাহ। সাধারণ মানুষের আপনার কাছে প্রত্যাশা কি? তারা কোন বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিচ্ছে? দেখেন, সাধারণ মানুষের একটা এমপি ভোট দেওয়ার পরে একটা এমপির কাছে সাধারণ মানুষের চাওয়া যেটা মানুষের চলাচলের ব্যবস্থা, মানুষ একটা এমপির কাছে কিন্তু কোনো সময় বলে না যে আমাকে খেতে দাও। কোনো সময় মানুষের চলাফেরা, মানুষের শান্তিতে বসবাস, মানুষের বিভিন্ন রকম চলাফেরা যে যা সমস্যা, ওইটা যদি একটা এমপি ইচ্ছা করলে কিন্তু পারে দূর করতে। যেটা চাঁদাবাজ, যেটা দুর্নীতিবাজ, যেটা এই এলাকার ভিতরে সন্ত্রাস, তারপরে মাদক, এই বিভিন্ন রকমের, এই রকম থেকে কিন্তু একটা এমপি পারে জিরো টলারে নিয়ে আসতে। এটাই জনগণের মূল চাওয়া, এটাই। ধন্যবাদ। শুনছিলেন ইসলামী আন্দোলনের এই প্রার্থী বলছিলেন মানুষের প্রত্যাশা তাদের কাছে কি, তারা মানুষের দোরগোড়ায় যাচ্ছেন। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিচার কাছে। লালন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের এই কুষ্টিয়া 4 আসন নিয়ে আমাদের এই পর্ব আজকে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আমাদের সঙ্গে দুজন প্রার্থী রয়েছেন, একজন বিএনপি থেকে এবং একজন ইসলামী আন্দোলন থেকে। এবং তাদের কাছে যখন জানতে চাওয়া হয়েছে তারা কুষ্টিয়া 4 আসনের উন্নয়নের জন্য কি করতে চান, তারা কিন্তু তাদের প্ল্যানিং বলি, ভিশন বলি, যেটাই বলি না কেন, তারা কিন্তু সেগুলো তুলে ধরছেন। সেই সাথে উঠে আসছে জনগণের প্রত্যাশার ঠিক কতটুকু এবং কতটুকুর আশা তারা জনগণকে দিচ্ছে। এই নিয়ে আরও আলোচনা বাকি আছে। দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম প্রেজেন্টস নির্বাচনের পথে। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম প্রেজেন্টস নির্বাচনের পথে। আমরা আবারও যুক্ত হব কুষ্টিয়ায় আমাদের যিনি সহকর্মী রয়েছেন লালন, তার সাথে কথা বলবো কুষ্টিয়া 4 আসনের প্রার্থীদের সঙ্গে সরাসরি। লালন, আপনার কাছে এই নির্বাচনকে কেন্দ্র করে এই আসনের সবশেষ কি খবর আছে জানাবেন? ধন্যবাদ নাফিসা। আমি সরাসরি আমার প্রার্থীর সাথে কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই কুমারখালী একসময় তাঁত শিল্পে সমৃদ্ধ ছিল এবং কৃষি নির্ভর একটি জনপদ। তো এই তাঁত শিল্পের অনেকটাই আসলে ভাটি পড়েছে বলা যায়, এবং এই কৃষি নির্ভর এই জনপদকে আপনি কিভাবে সামনে এগিয়ে নেবেন? ধন্যবাদ আপনাকে, নিউজ 24-এর প্রতিনিধি আপনাকে। কুমারখালী এটা তাঁত সমৃদ্ধ এরিয়া, এটা অত্যন্ত বাস্তব, এখনো আছে। 2004 সালে আমি তাঁত মন্ত্রী, মানে বস্ত্রমন্ত্রীকে নিয়ে এসে এখানে তাঁতিরা যে লোনই ছিল
সব লোন নিয়েছিল, 10,000, 15,000, 20,000 টাকা করে সব লোন। সেই লোনের ভয়ে তারা কাজ করতে পারতো না। আমি বস্ত্রমন্ত্রীকে এখানে নিয়ে এসে কুমারখালীতে জনসভা, ওপেন জনসভা, গণমোড় বলে, ওই গণমোড়ে জনসভা করে আমি সেসব তাঁত লোন মাফ করাই দিয়েছিলাম গভর্নমেন্টের থেকে। বেগম জিয়া মাফ করে দিয়েছিলেন। এই জন্য আমি গ্রেটফুল টু মানে তাঁত পিপল। আর এখানে তাঁত ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করার জন্যে আমি কুমারখালীর যে বেসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে তাঁতিদের জন্য বিভিন্ন কিছু শিল্প গড়ে তোলার চেষ্টা করেছিলাম। এই 17 বছর আমরা তার ক্ষমতায় ছিলাম না। এখন আওয়ামী লীগ কী করেছে আমার জানা নাই, তবে এইটুকু আমি বলতে পারি যে তাঁতি ভাইদের জন্য আমরা আমাদের 31 দফার মধ্যে আছে, তাঁতি ভাইদের জন্য আমরা তাঁত কার্ড আমরা ইস্যু করব, তাঁতি ভাইদের জন্য, কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড ইস্যু করব, প্রত্যেক ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড ইস্যু করব। সে তাঁতি, কৃষক, শ্রমিক, যত রকম ফ্যামিলি আছে সব সেকশন অফ পিপুলকে আমরা এটা দেবো, যাতে তারা সামনে ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকতে পারে, কাজ পায়। সেই কাম সমৃদ্ধ করার জন্যে, তাঁত শিল্পকে আরও ডেভেলপমেন্ট করার জন্যে আমরা কুমারখালীতে কাজ করছি এবং ইনশাল্লাহ সামনে আরও করব। ধন্যবাদ। আপনার কাছ থেকে একেবারেই সংক্ষেপে একটু জানতে চাই যে আসলে এই কুমারখালী খোকসার জনগণ আসলে তারা তাদের এই যে স্বাস্থ্যসেবা সহ বেশ কিছু সমস্যার কথা বলছেন, আপনি কি আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ নিউজ 24-কে। আমরা খোকসা কুমারখালীর যে অবস্থা, হসপিটালের যে অবস্থা, এই অবস্থার করুণ দুর্দশা, যেখানে মানুষের চিকিৎসার খুবই সমস্যা এবং চিকিৎসা যেটা যেরকম বেড থাকার কথা সেরকম বেডের ব্যবস্থা নেই। তে আমরা যদি ধন্যবাদ। শুনছিলেন আসলে প্রার্থীরা আমাদেরকে যে বিষয়গুলো বলছেন, আমরা ভোটারদের সাথেও কথা বলেছি, সাধারণ মানুষের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু আসলে আশাবাদী সামনে আগামী যে 12। লালন, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের দেখছিলেন। আপনাদের সাথে ছিলাম আমি নাফিসা এবং আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। আগামী পর্বে সবার সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, দেখতে থাকুন নিউজ 24।